আপনাদের সামনে বিপিএসসি 110-এর ইউনিট 7 সম্পর্কে কিছু বলবো বলে উপস্থিত হয়েছে। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এখন একটা বার্নিং কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। এই পরিবেশ আমাদের জীবনে, আমরা বাংলায় বলি না যে ক্ষিতি অপতেজ মরুত বোম, এই 5টি উপাদানের সমন্বয়ে এই মানুষের শরীর তৈরি হয়েছে এবং মারা যাওয়ার পরে এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আর আরেকটা গান কি আছে, মাটিতেই জন্ম নিলাম মাটিটাই রক্তে মিশেছে, এ মাটি গান গেয়ে ভাই জীবন কেটেছে। মানুষ কেন সমগ্র জীব জগতের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই যে আকাশে যখন মেঘের ঘন ঘটা হয় কিংবা পূর্ণিমার রাতে চাঁদ ওঠে কিংবা যখন প্রচন্ড ঝড় হয়, ঝড়ে বৃষ্টিতে গাছগুলো যখন এলোমেলো ভাবে কাঁপতে থাকে, তখন কবির মন উদ্বেলিত হয়ে উঠত এবং বহু কাব্য এই প্রকৃতিকে নিয়ে তৈরি হয়েছে। বহু মেমোরেবল, যেগুলো শাশ্বত, সেই সমস্ত ছবি এই পৃথিবীকে, এই প্রকৃতিকে নিয়ে তৈরি হয়েছে। এই পৃথিবীর যে আকাশ বাতাস ভূমণ্ডল তাকে নিয়ে তৈরি হয়েছে। তার মানে কি, কবি সাহিত্যে তারা, সেটা কেবল বাংলা সাহিত্যে নয়, প্রত্যেকটা ভাষাতেই এই প্রকৃতিকে নিয়ে অনেক কবিতা, যেমন ওড টু উইন্ড, আমাদের কালিদাসের মেঘদূতম, এই যে মেঘকে দূত করে কবি তার মনের ভাবটাকে পাঠিয়ে দিচ্ছেন, প্রকাশ করছেন। তাহলে যে প্রকৃতি এত সুন্দর, সেই প্রকৃতি নিয়ে আমাদের এত চিন্তা কেন? চিন্তার অবশ্যই কারণ রয়েছে। এই যে এখন এই যে কলকাতায় বসে, সল্ট লেকে বসে আমি যে এই আলোচনাটা করছি, সেই সময় কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষ প্রচন্ড তাপে পুড়ছে। এমনকি কলকাতাতে আমরা কোনোদিন ভাবতে পেরেছিলাম যে 40-42 ডিগ্রি হয়ে যাবে? একটা সময় ছিল যখন দিল্লিতে যখন 40 উঠলেই তখন আমরা ভাবতাম দিল্লিতে 40, বাবা কি প্রচন্ড টেম্পারেচার। নাগপুর, দিল্লি, সেখান থেকে যারা যারা আত্মীয় স্বজন থাকতেন তারা তখন ওই সামারটা কাটানোর জন্য কলকাতায় চলে আসতেন। আবার অনেকে এই গরম থেকে বাঁচার জন্য এবং পাঞ্জাব থেকে তারা, কিন্তু সেদিন দেখলাম যে হিমাচল, উত্তরাখণ্ড, সেখানে যারা এই গরম সহ্য করতে পারে এবং
সেইখানে জলের যে স্তরটা, সেই স্তর বেড়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। এই যে পৃথিবীর মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আপনি ভাবুন তো, এই জল স্তর যদি এইভাবে উঠতে থাকে, তাহলে এক সময় একটা এমন দিন আসবে যখন পৃথিবীতে আর কোনো স্থলভাগ থাকবে না, অধিকাংশটাই জলের তলায় চলে যাবে। বিশেষ করে যেসব জায়গাগুলি, যেমন এখানে একটা মলদ্বীপের কথা বলি, সেখানকার মানুষ চারিদিকে তাদের জল, সেখানকার যখন সমুদ্রে নিশ্চিত আশ্রয়ের জন্য সমুদ্রের কাছ থেকে দূরে সরে যাও সেখানকার মানুষকে, কেন না যে কোনো মুহূর্তে সমুদ্র গ্রাস করতে পারে। আর এই যে আমরা দেখছি, আমরা যারা মালদা, যারা মুর্শিদাবাদ অঞ্চলে নদীর তীরে যাদের বাড়ি, সেখানে কি বলছে যে নদীর ধারে যাদের বাড়ি, সেই গঙ্গার যে ভাঙন, সে ভাঙনে সমস্ত ঘর বাড়িকে গ্রাস করে নিচ্ছে। তাহলে এই যে ভাঙন হচ্ছে, এই ভাঙনটা কেন? এটা হচ্ছে, এটার সঙ্গে আবার ভূমিক্ষয়, এটাও তো প্রাকৃতিক কারণ, প্রকৃতি, এনভায়রনমেন্ট, তার মানে ভূমিক্ষয় হচ্ছে। আর এই যে আমি সমুদ্রের স্তরটা বেড়ে যাচ্ছে, এটা কিসের জন্য? জল স্তরটা গ্লোবাল ওয়ার্মিং, সমগ্র বিশ্ব জুড়ে চরম উষ্ণায়ন চলছে। তাই যে ইউরোপ আমেরিকার কথা মনে হতে, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কিংবা রাশিয়া, এইসব জায়গাগুলোর কথা মনে হতেই আমরা ছোটবেলা থেকে যখন আমরা ভূগোল পড়তাম, আমরা কি জানতাম যে ওটা হচ্ছে শীত প্রধান দেশ। কিন্তু এখন শীত কোথাও নেই, শীত কোথায় যেন বিদায় নিয়েছে। এখন আর গরমকালেও এখন কম্বল মুড়ি দেওয়া যায় না, এখন শীত প্রধান দেশে গিয়েও এখন সোয়েটার গায়ে দেওয়া যায় না। না হলে সিমলা মানালির মতন জায়গায় এত 40 ডিগ্রির কাছাকাছি গরম, কাশ্মীর সেখানেও এত তাপ, বরফ ধরে যাচ্ছে। এই সময়টা এপ্রিল মে, এই সময়টা কি হচ্ছে যে একটা বরফের, যে পুরো বরফের আস্তরণে ঢাকা থাকে, এবং যার জন্য কি দেখছেন, সিকিম অঞ্চলে যারা গেছেন প্রচন্ড ধস নামছে, সেখানে যারা টুরিস্টরা সেখানে আটকে যাচ্ছে, এবং অসময়ে শীত আসছে, এবং বরফটা যেটা ডিসেম্বরে পড়ার কথা, ডিসেম্বর জানুয়ারি মাসে, সেটা সেই সময় না পড়ে ফেব্রুয়ারি মাসে বরফ পড়ছে, মার্চে বরফ পড়ছে। তার মানে কি, গোটা পৃথিবীর যে পরিবেশ পুরো পাল্টে গেছে, এবং আমাদের যে বায়ুমণ্ডলে সেখানে যে ওজোন লেয়ার ফুটো হয়ে গেছে, এবং তার ফলে পৃথিবীর যে এই যে গ্রিন হাউস এফেক্টের জন্য পৃথিবীর উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শুধু ভূভাগের উষ্ণতা না, এই যে জল স্তর, সেদিনকে টিভি কাগজে দেখলাম যে ভারত মহাসাগরের জল প্রচন্ড গরম হয়ে গেছে, সায়েন্টিফিক যে স্টাডি অনবরত হচ্ছে, গরম হয়ে গেছে, এবং তার ফলে অনেক ওখানকার যে জলজ প্রাণী তারা মারা যাচ্ছে। সেদিনকে হঠাৎ করে একটা ট্রেনে আগুন ধরে গেছে, এখন বলা হচ্ছে আগুনটা কিসের জন্য, এই প্রচন্ড গরমের জন্য কি আগুনটা ধরে গেল। মানে নানান রকম আনফোর্সিন, যা এর আগে মানুষ কোনোদিন শোনেনি, সেই সব ঘটনাই ঘটছে। এবং বলা হচ্ছে যে আজকেও যদি মানুষ
না সচেতন হয়, আমাদের দেশেই ধরুন, বিশেষ করে আমরা আমাদের চারপাশে যা দেখছি, আগে আমাদের যখন ছোটবেলাতে কত পুকুর ছিল, বা গ্রামগঞ্জেও যখন গেছি, বা এই যে বাইপাসের ধারে কত পুকুর ছিল, এবং সেইখানে বড় বড় ভেরি ছিল এই সল্ট লেক এরিয়াতে। কিন্তু সব পুকুর বুঝে প্রমোটাররা বাড়ি তৈরি করছে, এবং তার জন্য যেই গাছের তলায় দাঁড়িয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করে কিছুটা শীতল ছায়া আমরা পেতাম, এখন তীব্র গরমে আমাদের 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট আমাদের বাসের জন্য ওয়েট করতে হচ্ছে। কোথায় সেই গাছ? সেই গাছ কেটে ফেলা হচ্ছে। এই যে উত্তরোত্তর নগরায়ন হচ্ছে, কিছু স্বার্থান্বেষী মানুষ গাছ কেটে সেই কাঠগুলোকে তারা চোরা পথে বিক্রি করে দিচ্ছে। এর ফলে তারা বুঝতে পারছে না যে তারা নিজেরাও কিন্তু ভবিষ্যতে বিপন্ন হবে এবং সভ্যতাকেও বিপদের মুখে ঠেলে দেবে। তো এই যে এইটা নিয়ে, এই যে গ্লোবাল ওয়ার্মিং আমাদের পরিবেশকে কতখানি বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এটা নিয়ে এখন আন্তর্জাতিক স্তরে এখন একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে, এবং সেই 70-এর দশক থেকেই শুরু হয়েছে, এবং রাষ্ট্রপুঞ্জ বা আন্তর্জাতিক স্তরে অনেক এনজিওসরা তারাও অনেক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু বিষয়টি হলো যে একটা মানুষ খুন করলে তার সাজা আছে। এই যে একটা গান আছে, মানুষ খুন করলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। এই যে গানটা, গোলাপের পাপড়িকে আমি ছিঁড়ে দিলাম, গাছের ফুল ছিঁড়ে নিলাম, গাছটা কেটে দিলাম, এই যে আমি গাছটাকে কাটছি তার জন্য কিন্তু কোনো শাস্তি নেই। এই যে গাছটাকে মাঝে মাঝে এই যে কাগজে বেরোয় যে গ্রামবাসী তারা আটকেছে, এই যে আমাদের চিপকো মুভমেন্ট হয়েছিল, জড়িয়ে যে গাছ জড়িয়েছে চিপকো মুভমেন্ট, যে কমার্শিয়াল পারপাসে যে কিছু ধূর্ত অসাধু ব্যবসায়ী তারা অরণ্য কেটে ফেলছিল, এইটাকে বন্ধ করতে হবে। কিন্তু সত্যিই কি বন্ধ হয়েছে? কারণ মানুষের উপর যদি কঠোর আইন সাজা যদি না দেওয়া হয় এবং সে পানিশেবল যদি এটাকে না করা হয়, তাহলে কিন্তু সে কাজ কখনো সাকসেসফুল হবে না। এবং পরিবেশ সম্পর্কে সজাগ করার জন্য আমরা কিছু স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা 5th জুন, এটা হচ্ছে পরিবেশ দিবস, আমরা কিছু গাছ পুঁতলাম, গাছের চারা রোপণ করলাম, কিন্তু দেখা গেল 5-6 মাস পর কি 2 মাস পরই সেগুলো সেই ছাগলের মুড়ে খাওয়ার মতন অবস্থা হয়েছে। মানুষ পায়ে পায়ে সেগুলোকে সব নষ্ট করেছে, কিংবা তাচ্ছিল্য করে বা দুষ্টুমি করে কিছু মানুষ সেগুলোকে উপড়ে ফেলে দিয়েছে। কি মূল্য যে বছরে একটা দিন পরিবেশ দিবস পালন না করে আমাদের প্রতি মুহূর্তে এই বিষয়ে আমাদের সজাগ সচেতন হতে হবে, এবং সবুজায়ন কি করে করা যায় সেই বিষয়টা চিন্তা করতে হবে। ওই রাস্তার ধারে ধারে কতগুলো প্ল্যাকার্ড লাগিয়ে যে সেভ গ্রিন, সেভ ট্রিজ, ক্লিন ক্যালকাটা, এরকম করলে হবে না, এভাবে হবে না। আর শুধু গাছ গাছ কাটা, প্রতি মুহূর্তে যে কলকারখানা থেকে যে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে বাতাসে মিশে যাচ্ছে, পুরো বায়ুমণ্ডল এমন ভাবে দূষিত হয়ে যাচ্ছে যে এখন মানুষের মধ্যে শ্বাসকষ্ট জনিত রোগ, প্রেসার, এগুলো এবং হার্টের প্রবলেম এগুলো অনেক বেড়ে গেছে, কারণ আমরা নিরন্তর তো দূষিত যে বায়ু সেটা নিচ্ছি। এবং
বর্জ্য পদার্থগুলি আমরা কি দেখি, আমরা যখন গঙ্গার ধারে যাই, এই যে এবার আমি হরিদ্বার গেলাম, হরিদ্বারে একটা জায়গায় দেখলাম গঙ্গার ধারটাতে ওই হারকি পৌরির ওই জায়গাটা তো মোটামুটি পরিষ্কার, কিন্তু আগের মতন পরিষ্কার নেই, কিন্তু গঙ্গার একটা কতগুলো ধারে ধারে কত নোংরা আবর্জনা ফেলে রয়েছে। একইভাবে আমরা যখন কলকাতারও বিভিন্ন ঘাট যদি আমরা দেখি, সেখানেও সেই একই অবস্থা, যে মুক্ত নির্মল বায়ু এবং যে স্বচ্ছ জল, সেইটা এখন আমাদের জীবনে অলিভ হয়ে গেছে। মাঝে মাঝে কাগজে উঠছে যে ওই নদীর বা পুকুরের ওই নোংরা জল, যে জল থেকে গ্রামে মানুষ জল পান করছে, সেখানেই মানুষ সমস্ত, সেখানে তার জামা কাপড় কাচ্ছে, সেখানেই সবকিছু করছে, তার গবাদি পশুকে সেখানে স্নান করাচ্ছে, আবার সেই জল দিয়েই সে রান্না করছে। এবং দেখা যাচ্ছে মানে মফস্বলে কিংবা এই শহরেরও কিছু কিছু জায়গায়, যে হাওড়া শিবপুর ওই এরিয়াতে কাগজে মাঝে মাঝে বেরোয়, ওইখান থেকে জল নিয়ে সমস্ত চাউমিন রোলের দোকানে সমস্ত যে জল লাগে সেইটা করা হচ্ছে। তাহলে এবং তার ফলে মানুষ অসুস্থ হচ্ছে। তাহলে এই যে নিরন্তর, এখানে সরকারকে আরো কঠোর থেকে কঠোর যে হতে হবে, এবং শুধু তাই না, সরকারের একাই না, নানান এনজিওস গুলোকে তাদেরকে সজাগ হতে হবে, তাদেরকে এ বিষয়ে নিরন্তর প্রচার কার্য চালাতে হবে। সব থেকে বড় কথা, এই যে আমাদের লোকসভার ইলেকশন গেল, সেখানে অনেক নেতারা তারা অনেক কথা বলেছেন, অনেক এজেন্ডা দিয়েছেন, আমরা যদি পার্টিতে আসি এই টাকা পাইয়ে দেব, ওই টাকা পাইয়ে দেব, এই অনুদান দেব, ওই অনুদান দেব, কিন্তু কজন বলেছে যে আমাদের এই রুক্ষ সূক্ষ্ম শুষ্ক যে হয়ে যাচ্ছে আমাদের পরিবেশটা, সেখানে আমরা একটা সুন্দর একটা সবুজ একটা পরিবেশ তৈরি করব, কিংবা একটা পার্ক তৈরি করব, একটা পুকুর তৈরি করব, এই যে সরোবর, রবীন্দ্র সরোবরের আশেপাশে, সেটাও নাকি কিছু কিছু জায়গায় আমরা শুনছি সেটা প্রাইভেট হাতে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অবশ্য এটা নিয়ে পরিবেশ কর্মী তারা আন্দোলন করছেন, সবই হচ্ছে, কিন্তু কিছু অসাধু মানুষ, তাদের মগজে এটা ঢুকছে না যে পরিবেশ নষ্ট হলে তারাও বিপন্ন, তাদের যে পরবর্তী জেনারেশন একেবারে শেষ হয়ে যাবে। রাজনীতির মধ্যে একটা এজেন্ডা অবশ্যই পরিবেশ সংরক্ষণের বিষয় আনতে হবে, তবেই কিন্তু এই পরিবেশ বাঁচবে। আর দু একটা গাছ লাগিয়ে কিছু মানুষ এই মাঝে মাঝে কাগজে বেরোয়, কোনো মাস্টার মশাই তার পেনশনের টাকা দিয়ে সমস্ত গাছ লাগালেন, কিংবা দেবের সেদিনকে অভিনেতা দেবের ছবি উঠলো, তিনি তার কথা রেখেছেন, তিনি গাছ লাগিয়েছেন, কিন্তু এই একদিন কিছু গাছ লাগিয়ে চলে গেলেন সেটা নয়, গাছ লাগানোর থেকে সেটা সংরক্ষণ, সেটা কিন্তু আরো জরুরি। কাজেই সেই বিষয়ে যেটা রামকৃষ্ণ মিশন করে, যে মানুষকে, গ্রামের মানুষকে সজাগ করা, এবং এ বিষয়ে ছোট ছোট কিছু ক্লাব তৈরি করা, যারা অলওয়েজ মনিটরিং করবে যে ওই গাছগুলো আছে কিনা, কিংবা আরো কি করে গাছ লাগিয়ে পার্কের কে আরো সবুজ করা যায়, বা যারা কোনো অসাধু ব্যবসায়ী সেই পুকুর কে ভরাট করছে কিনা, সেই বিষয়, এখানে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক রাজনীতি এই সমস্ত পরিবেশ নিয়ে। তারপরে যে স্মোক চেকিং, আমাদের এখানে পলিউশন কন্ট্রোল বোর্ড যে স্মোক চেকিং এর ব্যবস্থাটা করেছে, সেটা খুবই সাধু একটা
তাদের একটা পদক্ষেপ বহুদিন ধরে, কিন্তু তাও রাস্তায় দেখা যায় যে যে সমস্ত সরকারি বাস সেখান থেকে বা কোনো প্রাইভেট বাস, তারা স্মোক চেকিং এর কোনো তোয়াক্কাও করে না। তারা অনবরত সেখানে কালো কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এই ধোঁয়া আমাদের নাক দিয়ে শরীরে যাচ্ছে, আমাদের হাইজিনিক যে ক্ষতি হচ্ছে আর বাতাসে মিশে যাচ্ছে। তাহলে আমাদের পরিবেশের মধ্যে আমাদের বায়ু, আমাদের জল, আমাদের এই যে স্থলভাগ, সব এখন বিপন্ন। ইতিহাসের দিকে আমরা যদি ফিরি, তাহলে সেই যে 3000 বছর পূর্বে আপনাদের মনে আছে সিন্ধু সভ্যতা কেন ধ্বংস হয়ে গেছিল? না, তারা পোড়া ইট তৈরির জন্য তারা গাছ কাটত, সমানে বৃক্ষ কর্তন করত। এই গাছ কিন্তু পরিবেশ সংরক্ষণ করে, এই গাছ থাকলে বৃষ্টিপাত ঠিক মতন হয়, এবং এই গাছ থাকলে কি হয়, এই যে এখন দেখছেন সমানে বাজ পড়ছে, আজকের কাগজেও দেখলাম গতকাল 2জন মানুষ বাজ পড়ে মারা গেছে। মানে আগে গাছের উপরে বাজ পড়তো, কিন্তু এখন গাছ কোথায়? সেই জন্য গাছ মানুষের উপরে পড়ছে বাজটা। তাহলে সেই বাজে কত মানুষ মারা যাচ্ছে, বাড়ির উপরে বাজ পড়ছে। তাহলে এই সবই কিন্তু আমাদের অবিমৃষ্যকারিতার ফল। আমরা আমাদের পরিবেশ নষ্ট করেছি, তাই প্রকৃতি আজ তার শোধ নিচ্ছে, তাই এত দাবদাহ হচ্ছে, এত প্রচন্ড টেম্পারেচার। এবং আজকের কাগজে একটা আর্টিকেলে দেখলাম, যখন টেম্পারেচার প্রচন্ড বেড়ে যায়, গাছগুলি নিজেদের রক্ষার জন্য তার যে রন্ধ্রগুলো সেগুলোকে বন্ধ করে দেয়। তাহলে কি ক্ষতি হচ্ছে? গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করছে? কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন বার করছে। কিন্তু গাছ যদি কার্বন ডাই অক্সাইডই না নিতে পারে এবং অক্সিজেনকে যদি না সে নির্গত করতে পারে, তাহলে তো সেই অক্সিজেন গুলো পরিবেশ, কার্বন ডাই গুলো পরিবেশের মধ্যেই থেকে যাচ্ছে, কিন্তু সমূহ বিপদ। তাছাড়া সব সময় যে নানান রকম পারমাণবিক পরীক্ষা হচ্ছে, এই যে এত যুদ্ধের দামামা বাজছে চারিদিকে, হয়তো কিছুদিনের মধ্যেই আমেরিকা চীনের মধ্যে যুদ্ধ লাগতে পারে। এই যে এত 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 অস্ত্র শস্ত্র, তার একটা বিকিরণ নেই, সেগুলো সমস্ত মিশে যাচ্ছে। এবং এইটাকে নিয়ে যে পলিটিক্যাল লেভেলে যে আলোচনা, সেটার জন্যই এর নাম দেওয়া হয়েছে গ্লোবাল পলিটিক্স অফ এনভায়রনমেন্ট। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে পরিবেশ রক্ষার জন্য কি কি পদক্ষেপ গৃহীত হয়েছে বা কি কি পরিকল্পনা আছে, সেই কথাই কিন্তু আলোচনা করা হয়েছে। এবং একটা বিষয় কিন্তু স্পষ্ট, আজকে পাহাড়ে এত ধস নামছে কেন? আমি যদি রাস্তা চওড়া করার জন্য আমি যদি সমস্ত পাহাড়গুলোকে ডিনামাইট দিয়ে জায়গায় জায়গায় ডিনামাইট ব্লাস্ট করে উড়িয়ে দিই, হ্যাঁ, নগরায়নের জন্য, সড়ক পরিবহনের জন্য, বড় বড় টানেল তৈরির জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তো এই রাস্তাঘাট দরকারি, কিন্তু প্রকৃতিকে কখনো অবহেলা না করে প্রকৃতিকে শ্রদ্ধা জানিয়ে। কিন্তু আপনি যদি মানালিতে যান, তাহলে দেখবেন পাহাড়গুলো, যে পাহাড় আজকে 20 বছর আগে যখন লোকে মানালি গেছে তখন যে পাহাড় দেখেছে, এবং দেখা যাচ্ছে ডিনামাইট ব্লাস্টিং করে সেই পাহাড়গুলো কোথায় কত দূরে চলে গেছে, তার জায়গায় 6 লেন হচ্ছে, একটা পাহাড়ের মধ্যে 6 লেন। সে এই যে এত বড় একটা ঘটনা ঘটেছিল কেদারনাথে, এবং হামেশাই যে এই সমস্ত ক্লাউড বার্স্ট হচ্ছে, এগুলো তো আগে এত ছিল না। সবই কিন্তু এই যে এত প্রাকৃতিক বিপর্যয় বেড়ে গেছে, এত এত মাঝে মাঝে এই যে রেমেল এলো, এবং মাঝে মাঝে যে প্রতি বছর বা বছরের অনেক সময় বছরের দুবার যে ফানি এলো তার আগে,
এই যে বছরে দুবার করে ইয়াস, তার আগে আয়লা, এই যে এত ভয়ঙ্কর যে নিম্নচাপ, যে এত ক্ষয়ক্ষতি, এত জলের যে এত মানে জলোচ্ছ্বাস, এবং এইগুলো কিসের জন্য এত নিম্নচাপ? আর তারপরে কি টর্নেডো হচ্ছে, আমরা যখন কাগজ খুলছি বিদেশে টর্নেডো হচ্ছে। তা এই যে মানে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো, সেগুলো কি আমাদের একবারও সচেতন করবে না? এবং এইটাকে কেন্দ্র করেই প্রথম 70-এর দশকে, তারপরে 90-এর দশকে এবং একে একে রাষ্ট্রপুঞ্জ যে পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রকে এই বিষয়ে উদ্যোগ নিতে বলেছে, সেটা নিয়েই আজকে আলোচনা। তাহলে আমরা কি দেখছি, যে পরিবেশ দূষণ আজকে সমগ্র বিশ্বের সামনে একটা সমস্যা। রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন আইন সত্ত্বেও পরিবেশ রক্ষার বিষয়ে রাষ্ট্রের সচেতনতা আশাব্যঞ্জক নয়। কারণ ওই যে বললাম যে আজকে যখন কোন দেশ রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা অমান্য করে এমন অন্য কোন রাষ্ট্রের সঙ্গে এমন কোন অস্ত্রশস্ত্র তৈরি করে, তবে তার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়, স্যাংশন আরোপিত হয়। কিন্তু পরিবেশ রক্ষা না করলে কেন রাষ্ট্রপুঞ্জ তার উপরে তাকে কেন ব্ল্যাকলিস্টেড করে দেয়? তার মানে কি, আজও কি অনেক কথা হয়েছে, অনেকে নিয়ে সম্মেলন হয়েছে, কিন্তু আজও কিন্তু সেই ব্যাপারটা যতক্ষণ না আইন করে মানুষের উপরে এই বিষয়ে একটা কোনো ক্ষতিপূরণ চাপানো না হচ্ছে, বিরাট মূল্যে কোনো ক্ষতিপূরণ, ততক্ষণ পর্যন্ত মানুষ সজাগ হবে না। বা পরিবেশের গাছ কাটার জন্য যদি কোনো মানুষকে জেলে পোড়া হয়, এরকম যদি এইটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, কিন্তু তা না করে কি দেখছি আমরা, চোরা শিকারীরা অরণ্যে ঢুকে তারা সমস্ত প্রাণী, এই যে এক একটা জায়গা থেকে সমস্ত বাঘ, তারা সে আস্তে আস্তে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। কেন না, সেটা তারা শিকার করছে। বা এমন এমন প্রাণী যেগুলো আমাদের এই পৃথিবী থেকে হয়তো সেটা বিরল প্রাণীতে পরিণত হয়েছে, তাদের নিয়ে এই সমস্ত স্পিসিসদের নিয়ে ব্যবসা করছে। হ্যাঁ, সেইটা ধরা পড়লে সেটা নিয়ে এখন একটা শাস্তি, জরিমানা, সেগুলোর ব্যবস্থা আছে, কিন্তু আরো কঠোর এই আইনটাকে আরো কঠোর করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বিজ্ঞান প্রযুক্তির উন্নতির তার সঙ্গে সঙ্গে কি দেখছি আমরা, শিল্পায়নের উন্নতি। যত শিল্পায়নের উন্নতি, তত বেশি সমস্ত কলকারখানা থেকে ধূম্র নির্গত হচ্ছে, সেগুলো বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, বর্জ্য পদার্থ বেরোচ্ছে, সেগুলো নদীতে ফেলা হচ্ছে। তাহলে এই বিষয়ে কিছু কিছু সরকার এখন ব্যবস্থা নিয়েছে, কিন্তু আরো বেশি ব্যবস্থা নেওয়া উচিত। এই যে গঙ্গা দূষণ, এটা নিয়ে আরো অনেক ব্যবস্থা। গঙ্গা যে কি ভীষণ দূষিত হয়েছে, যে গঙ্গার জল, এখন আমরা এক সময় গঙ্গার জল দিয়ে সিন্নি মাখা হতো বা কোনো কিছু প্রসাদ, বা গঙ্গার জল মুখে দেওয়া হতো, কিন্তু এখন যদি আপনি গঙ্গার জল মুখে দেন, তবে তো সাংঘাতিক আপনার শরীরের মধ্যে একটা বিষক্রিয়া হবে। কেন? অনেক খারাপ খারাপ গ্যাস, তারপরে সমস্ত কলকারখানা থেকে নির্গত তেল সেখানে মিশে গেছে, যানবাহন থেকে, কলকারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বায়ুমণ্ডলকে দূষিত করছে, ওজোন স্তরকে বলছে যে সমানে প্লেন চলছে, তারপরে এত আকাশ পথে যুদ্ধ হচ্ছে, ওজোন লেয়ারটা ছিঁড়ে গেছে, এবং তাতে সূর্যের যে তাপ আলট্রাভায়োলেট রে ডাইরেক্ট যে আসছে, সেটার পরিমাণ দিনের দিন এত বেড়ে যাচ্ছে
যে আমাদের স্কিন ক্যান্সার অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা। বিশ্বজুড়ে আর চরম উষ্ণায়ন ঘটেছে। জল স্থল অন্তরিক্ষের উত্তাপ বৃদ্ধি পেয়েছে যে জীব জগতের অস্তিত্ব বিপন্ন। প্রথম 1970-এর বিষয়টি আন্তর্জাতিক স্তরে চর্চার বিষয় হয়ে ওঠে। 1992-তে পরিবেশ বিষয়ক সমস্যা যখন একটা গুরুতর আকার ধারণ করে তখন রাষ্ট্রপুঞ্জের টনক নড়ে। 1972 সাল থেকে পরিবেশ রক্ষণে রাষ্ট্রপুঞ্জ মনোযোগী হয়েছিল এবং তার একটা বড় উদাহরণ স্টকহোম কনফারেন্স, যেটা 5 থেকে 16 জুন হয়েছিল। এটার আরেকটা নাম ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট। মানুষের বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু আমি যদি শ্বাস নিই এই অপরিশুদ্ধ বিষাক্ত বায়ু আমার নাকে ঢোকে, তাহলে আমার রাইট টু লিভ কোথায়? রাইট টু লিভ ইন হেলদি এনভায়রনমেন্ট। এটাই বলা হচ্ছে, এটাই আমাদের সুপ্রিম কোর্ট বলছে। 170টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল, 1200 প্রতিনিধি। এর মধ্যে যে প্রিন্সিপাল 21 যেটা এই কনফারেন্সে আলোচনা হয় সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। সেখানে বলা হচ্ছে যে এই যে দেশের যে রিসোর্স, ন্যাচারাল রিসোর্স, সেটা যে কেউ চোরা শিকারী, তারপরে তারা গাছ কেটে নিচ্ছে, অরণ্য সম্পদকে নষ্ট করলো, তারপরে যেখানে সেখানে আপনার ভাবুন যে সমস্ত মাঠকে শস্য জ্বালিয়ে দিল, কিংবা যে নদীকে বা পুকুরকে ভরাট করে দিচ্ছে। তাহলে এর ফলে যে ভয়ঙ্কর আগুন লেগেছে, সে আগুন নির্বাণের জন্য তো জল কোথায় আমাদের কলকাতা? রাষ্ট্র যাতে অর্থনৈতিক অগ্রগতির সাথে সাযুজ্য রেখে পরিবেশ রক্ষার শপথ নিতে হবে রাষ্ট্রকে। শুধু অর্থনৈতিক অগ্রগতি করব, পরিবেশ রক্ষা করব না, সেটা হবে। এরপরেই জারি হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর ফলেই আমরা দেখছি তারপরে ভারতবর্ষে উত্তরাখণ্ডে চিপকো আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি ঘোষণা করলেন? যে বাণিজ্যিক কারণে গাছ কাটা যাবে না। এই সম্মেলনের বেশ কিছু পর থেকে অনেকগুলো কনভেনশন হয়েছে, তার মধ্যে দু একটা উল্লেখ করা হয়েছে, আপনাদের বইতে কিছু বলা হয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রিভেনশন অফ পলিউশন ফ্রম শিপস 1973, যে জাহাজ থেকে সমান যে পলিউশন, দূষিত যে গ্যাস নির্গত হবে, ধোঁয়া নির্গত হবে, এটা বন্ধ করতে হবে। ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার 1985, এবং এছাড়া এন্ডেঞ্জার্ড স্পিসিসদেরকে রক্ষা করতে হবে। এন্ডেঞ্জার্ড মানে যাদের আজকে এখন যারা পৃথিবী থেকে যারা শেষ হতে বসেছে। 1983-তে একটা কমিশন তৈরি হলো, তার সূত্র ধরে যে কমিশন তৈরি হয়েছিল তার সূত্র ধরে 1992-তে ব্রাজিলে আরেকটা সামিট হলো পরিবেশ রক্ষার জন্য, রায়ো সামিট। এই সামিট আনসেট বাই ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট নামে পরিচিত। রায়ো সামিটে স্পষ্ট বলা হলো যে আমাদের এখন ইমিনেন্ট নিড হচ্ছে পরিবেশ দূষণকে প্রতিরোধ করা। এই কনফারেন্সে কতগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ, রায়ো ডিক্লারেশন, এজেন্ডা 21, স্টেটমেন্ট অফ ফরেস্ট প্রিন্সিপাল, যে গাছকে অরণ্যকে বাঁচাতে। এছাড়া ছিল ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যে রাতারাতি যে আমি এতগুলো ইন্ট্রোডাকশনে বললাম ক্লাইমেট কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেই সময় শীত পড়ার কথা পড়বে না, যেই সময় গরম এত প্রচন্ড বেড়ে গেছে, শীত প্রধান দেশগুলো এখন গরমে কাবু হয়ে গেছে। এগুলো কি বলছে? এটা ইউএনএফসিসিসি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অর সিবিডি। এজেন্ডা 21-এ কি বলা হলো? যে জলের স্বচ্ছতা, দূষিত জল দূষণ মুক্ত করতে হবে, অরণ্যকে রক্ষা করতে হবে, ভূমিক্ষয় রক্ষা করতে হবে, নাহলে এই যে সব
ঘর বাড়ি তো গ্রাসে চলে যাবে, নদীর গ্রাসে, তারপরে সমুদ্রের গ্রাসে। এবং এর ফলে কি হবে, যখন এত শুষ্ক হয়ে যাচ্ছে, যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হয়েছিল, যে স্যালাইন যে ব্যাপারটা, যেটা তলায় থাকে আমাদের মাটির তলায়, সেই স্যালিনিটি বেড়ে গেলে মরুভূমিটার সম্প্রসারণ, ডেজার্টিফিকেশন হবে। যেই করে সিন্ধু সভ্যতায় সমস্ত মরুভূমি হয়ে গেল, অথচ একটা সময় ছিল সেখানে কিন্তু অরণ্য ছিল এবং বড় বড় হাতির মতো সেখানে বড় বড় সমস্ত ওয়াইল্ড অ্যানিমাল সেখানে থাকতো। আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হবে, মানুষের জন্য দূষণ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং বাসস্থান তৈরি করতে হবে। 2002-তে জোহানেসবার্গে আহত হলো ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ শুধু সামিট করলেই হবে না, তোমার যে পরিবেশ বিষয়ক যে ওটাকে সাস্টেইন করতে হবে, ওটা যাতে দীর্ঘসূত্রী ভাবে দীর্ঘদিন ধরে এটা কাজটাকে করা হয় এবং এই চুক্তিগুলো যেগুলো হলো তাকে সম্মান করতে হবে। 70 থেকে 90 দশকের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে এ বিষয়ে অনেক সংগঠন গড়ে উঠেছিল। তা হলো এনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, সিএসডি বা কমিশন অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এর কাজ কি না, এই পরিবেশ রক্ষার বিশ্বজুড়ে গ্লোবাল স্তরে ঠিক মতন হচ্ছে কিনা সেগুলো দেখা। কিন্তু এই যে বললাম, মানুষ খুন হলে পরে, মানুষ খুন হয়ে যাচ্ছে, মানুষ মিসিং হয়ে যাচ্ছে, তারই কোনো এফআইআর জমা করছে না। সেদিনকে একটা সিনেমায় দেখাচ্ছে কুকুর মিসিং হয়ে গেছে, তখন সেখানে থানাতে রিপোর্ট করতে এসছে যে আমার পেট চলে গেছে। কুকুরকে নিয়েও নানান রকম এই সমস্ত পশু পাখিদের নিয়ে, প্রাণীদের নিয়ে নানান ব্যবসা হচ্ছে। তাহলে হচ্ছে যে তখন ওসি কি বলছে, মানুষ মরে যাচ্ছে, মানুষ মিসিং হচ্ছে, সেটা নিয়ে আমরা পারছি না, কুকুর চলে যাচ্ছে। কিন্তু কালকে আবার একটা সুন্দর দেখলাম আমরা জিডিএনএতে, যে একটা কুকুরের হার্ট সার্জারি হয়েছে ভারতবর্ষে প্রথম। এই যে প্রাণীদেরকেও, তারাও তো প্রকৃতির একটা অঙ্গ, এগুলো কিন্তু আমাদেরকে চোখ খুলে দিচ্ছে যে একেবারেই কোনো কাজ হচ্ছে না তা না। GEF গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, অর্থাৎ পরিবেশকে মানুষের বা জীব জগতের বেঁচে থাকার উপযুক্ত করতে হবে। এবং বলা হচ্ছে কি, যে এইসব এজেন্সি সংগঠন তারা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে বিশ্বকে বাঁচাবে, তার পরিবেশকে বাঁচাবে, পরিবেশ বাঁচলে বিশ্ব বাঁচবে এবং ইউএনইপি কে আরো শক্তিশালী করবে। পরিবেশকে রক্ষার জন্য কি করতে হবে, কি কি বিষয়ে আলোচনা হলো না, ওজোন লেয়ারটা ক্ষয় হয়ে যাচ্ছে, তার একটা সেটা একটা চিন্তা, জলবায়ু পরিবর্তন হচ্ছে, বনভূমি ক্ষয় হচ্ছে, মরুভূমির দ্রুত বৃদ্ধি হচ্ছে, এইগুলোকে প্রকৃতির প্রত্যেকটি উপাদানকে রক্ষা করতে হবে, পরিষ্কার জল সরবরাহ করতে হবে এবং জলজ সম্পদকে রক্ষা করতে হবে। এই যে যখন গালফ ওয়ার হয়েছিল তখন সমস্ত এই সেইখান থেকে যেমন তেল, সেই তেলগুলো সমুদ্র দিয়ে চলে এসেছিল এবং দীঘাতে সেই সময় যারা স্নান করতে গেছেন দীঘার সমুদ্রে, তাদের গায়ে সমস্ত তেল লেগে গেছিল এবং দেখা যাচ্ছে যে প্রচুর সেই সময় মাছ মরে মরে তারা পড়ে রয়েছে। এটা কি জল স্তর নষ্ট হয়ে যাচ্ছে, এই মানুষ তার নিজের স্বার্থের জন্য নষ্ট করছে। এছাড়া এই বিষয়ে একটা কতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন 1985 Vienna Convention on the Climate under the GEF International Agreement on Desertification, 1984 UN Convention on the Law of Seas, অর্থাৎ জল স্থল অন্তরিক্ষ সম্পর্কে যাতে মানুষকে সচেতন করা হয়, রাইট টু এনভায়রনমেন্টাল সিকিউরিটি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। এবং কি বলা হলো এতে, যে রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট কি, যে মানুষের জন্য সুস্থ পরিবেশকে নিশ্চিত করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রিন্সিপাল 1 and 7 অফ স্টকহোম ডিক্লারেশন,
প্রথম থেকে বলা হলো যে এইটা আমাদের মৌলিক অধিকার যে সুস্থ পরিবেশে জীবন ধারণ করা। দ্বিতীয়টিতে বলা হলো এই অধিকার লঙ্ঘিত হলে রাষ্ট্রকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এছাড়া পরিবেশ দূষণ রোধে রয়েছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। অনেক কিছু রাইটস আছে, অনেক কিছু কভেনেন্ট আছে, কিন্তু আন্তর্জাতিক স্তরে এই বিষয়ে রাষ্ট্রগুলো যখন তারা সবসময় নিজের দেশে অর্থনৈতিক সমৃদ্ধির কথা যত ভাবে, মানুষের জন্য, সভ্যতার জন্য যে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা প্রয়োজন সেটা নিয়ে কিন্তু অতটা চিন্তা করে না। এই যে দেখুন, এই পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক বর্জন করার কথা বলা হয়েছিল, কিন্তু আজও সমস্ত রাস্তার ধারে ধারে প্লাস্টিকের, কিছুদিন হলো প্লাস্টিকের প্যাকেট দিত না দোকান থেকে, কিন্তু আবার যথারীতি এখন আবার কোনো কোনো দোকানে এমন কিছু ব্যাগ দিচ্ছে যেগুলো খুব সহজেই পরিবেশের মধ্যে যেগুলো মিশে যায়, যেগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না। ইদানিং আবার আপনি বিভিন্ন বাজারে যান, সেখানে আপনি যদি কয়েন দেন তবে ওখান থেকে আপনাকে কাপড়ের ব্যাগ দিচ্ছে। কিছু কিছু ব্যবস্থা অবশ্যই হচ্ছে, কিন্তু গাছ কাটার ব্যাপারটা সম্পর্কে সরকারকে আরো নতুন নতুন পুকুর খনন, যে লেক তৈরি করার বিষয়ে কিন্তু সরকারকে অনেক বেশি সচেতন হতে হবে। কিন্তু কিছু প্রমোটার রাজের জন্য এবং যাদের রাজনৈতিক ভাবে তাদের সঙ্গে একটা ওঠা বসা থাকে, কিছু মানুষের জন্য কিন্তু এটা সঠিকভাবে এটা গ্রহণ করা যাচ্ছে না। সংবিধানেও কিন্তু কোথাও ডাইরেক্ট বলা নেই যে পরিবেশকে রক্ষা করতে হবে। সেখানে পার্ট 3 তে মৌলিক অধিকার কথা বলা হয়েছে, পার্ট 4 এ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির কথা বলা হয়েছে। হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে এই পরিবেশের সম্পর্কে কিছুটা বলা হয়েছে, আর ভারতীয় বিচার বিভাগও বলেছে, সচেতনতা তৈরি করার চেষ্টা করেছে যে বেঁচে থাকার অধিকার বলতে দূষণ মুক্ত সুস্থ পরিবেশে বেঁচে থাকা, এবং এর ব্যবস্থা সরকারকে করতে হবে। আর সংবিধানের 42তম সংশোধন 1976 সেখানে বলা হলো যথার্থভাবে এটা রাষ্ট্রের নৈতিক অধিকার পরিবেশকে রক্ষা, কিন্তু সেই কিন্তু নৈতিক অধিকারে চলে গেল, এটা আইনত অধিকারের দিকে কিন্তু জোর দিল না, এবং আর্টিকেল 48 এ সংযুক্তি করে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আর্টিকেল 51 এ জি একইভাবে পরিবেশ রক্ষার দায়িত্ব প্রত্যেক নাগরিকের, অর্থাৎ প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে, কিন্তু সেই সচেতনতা জাগাবে কি, সেই জাগানোর জন্য সরকারের দায়িত্ব, এনজিওসদের দায়িত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আন্তর্জাতিক স্তরে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। 2015-তে 195টি দেশ সেখানে অংশগ্রহণ করেছিল। উপলক্ষ 21st কনফারেন্স অফ পার্টিস, এটি সিপির 21তম যে কনফারেন্স হয়েছিল, কি বিষয়ে, কোন নেতৃত্বাধীনে, না আন্ডার ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেটিক চেঞ্জ। এই যে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেটিক চেঞ্জ যেটা হয়েছিল, তার এটা 21তম কনফারেন্স। এই সম্মেলনে যে বিষয়গুলির উপরে আলোকপাত করা হচ্ছে সেটা বলছে যে আমাদের সচেতন থাকতে হবে, যে মানুষের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, মানুষই তো দায়ী, নালে কারা? পশু পক্ষী তো আর এই পরিবেশ নষ্ট করছে না, মানুষ তার কিছু অসাধু স্বার্থকে চরিতার্থ করছে, কিংবা অজ্ঞতার কারণে, ব্যবসায়িক কারণে, ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে দ্রুত, যা একেবারেই শুভ নয় পৃথিবীর পক্ষে। সুতরাং বিশ্বজুড়ে উদ্যোগ গ্রহণ জরুরি।
শুধু তাই নয়, পরিবেশ রক্ষার জন্য সব রাষ্ট্রকে শপথ গ্রহণ করতে হবে। সেই কমিটমেন্ট, আমি যদি কমিট করলাম, আমি যদি না রাখলাম, আমার কাছে কোনো রাষ্ট্রের যদি মনে হয় তো পরিবেশ থাক, আমার নিজের দেশের পররাষ্ট্রনীতি, দেশের অর্থনীতি বেশি জরুরি। কিন্তু যদি আজকে প্রচন্ড খরায় দেশটা নষ্ট হয়ে যায়, এই যে করোনা তো, এই যে বায়ু দূষণ, এই যে ভাইরাস এত বেড়ে যাচ্ছে, বলা হচ্ছে যে একটা সময় আসবে যখন কোনো অ্যান্টিবায়োটিক্স কাজ করবে না, সারা বায়ুমণ্ডল অসংখ্য ভাইরাসে ভরে যাবে। তাহলে তখন কি হবে? তখন কোথায় যাবে রাষ্ট্রের এই অর্থনৈতিক নীতি? সেইগুলো কিন্তু রাষ্ট্রকে ভাবতে হবে। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের গুরুত্ব, যে মানুষের অসচেতনতার কারণে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এসব বিষাক্ত গ্যাস, মিথেন, নাইট্রাস অক্সাইড, এসব গ্যাসগুলো বাতাসে মিশে যাচ্ছে আর বায়ুমণ্ডলকে প্রচন্ড গরম করে দিচ্ছে। রাস্তা ফেটে যাচ্ছে, সমস্ত গ্রামাঞ্চলে সমস্ত খরার পরিবেশ তৈরি হচ্ছে। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অর আইপিসিসি নামক একটি সায়েন্টিফিক যে অর্গান, তারা নিরন্তর এই বিষয়টি পর্যালোচনা করছেন এবং সেইটা তাদের চিন্তাকে বাড়িয়ে দিয়েছে। বিশ্বজুড়ে তাপমাত্রার উত্তরোত্তর বৃদ্ধি পরিবেশ ও মানুষের পক্ষে সংকট তৈরি করছে। মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জল স্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ভূভাগের ন্যায় জলভাগের তাপ, যেটা আমি বললাম, সমস্ত সাগরের মধ্যে তাপ বেড়ে যাচ্ছে, যেটা কদিন আগে কাগজে দিয়েছে। অসহনীয় উত্তাপ বা তাপ প্রবাহ, কত মানুষের মধ্যে মারা গেল, এবং মাঝে মাঝে কাগজ খুলে দেখা যাচ্ছে রাস্তায় মরে পড়ে আছে। যে সমস্ত যারা এই সমস্ত হোম ডেলিভারি দিচ্ছে, তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, হঠাৎ কত কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। মানুষকে বলা হচ্ছে যে 12টা থেকে 4টের মধ্যে তারা যেন না বেরোয়, কিন্তু সম্ভব মানুষের পক্ষে? পেটের তাগিদে তো মানুষকে বেরোতেই হবে, এবং বলা হচ্ছে বেশি করে জল খাবেন। কিন্তু আবার কাগজে কালকে দেখলাম যাদের হার্টের প্রবলেম, যাদের কিডনি এবং যাদের প্রেশারের প্রবলেম, তারা যদি আবার বেশি করে জল খায়, সেটাও তাদের পক্ষে ক্ষতিকারক। তাহলে মানুষ কোথায় যাবে? তাহলে একমাত্র জরুরি কাজ হচ্ছে এই পরিবেশের ভারসাম্যকে আবার ফিরিয়ে আনা। আজকাল আকাশে তাকালে যখন এই যে শরৎকালে আগে যে নীল আকাশ, কোথায় গেছে সেই নীল আকাশ? এখন পূর্ণিমার রাতে এখন আর সেই থালার মতন, গোল্ডেন প্লেটের মতন আর দেখা যায় না। সমস্ত দূষণ এবং মেঘে ঢেকে থাকে। এই যেগুলো, সেগুলো কিসের জন্য? বায়ুমণ্ডলের দূষণ। এবং এই যে দূষণ এত বেড়ে যাচ্ছে, লক্ষ্যমাত্রা কি বলা হয়েছে, কোনো মতেই যেন 1.5 ডিগ্রির উপরে নামা, কিন্তু সেটাকে কি রাখা যাচ্ছে? এটা কি মনিটরিং করা হচ্ছে? এই যে আমাদের বলছে যে দিল্লি হচ্ছে সব থেকে দূষিত, এখানে এত ধোঁয়া নির্গত হচ্ছে, সরকার থেকে বলেছে 15 বছরের পুরনো গাড়িগুলোকে সব স্ক্র্যাপ করে দেবে। কিন্তু এই যে এত বাস যেখান থেকে সমানে ধোঁয়া নির্গত হচ্ছে, সেগুলোর কথা তার সরকার কি করবে? সেগুলো বন্ধ করবে না কিছু এক শ্রেণীর ব্যবসায়ীদের কথা তারা চিন্তা করে এখান থেকে দিচ্ছে? প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টে কি ধার্য হলো যে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে যে গ্রিনহাউস যে গ্যাস নির্গত হচ্ছে, সেটাকে প্রতিরোধ করতে হবে, স্তব্ধ করতে হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে। মাঝে মাঝে এই বিষয়ে রিপোর্ট তৈরি করতে হবে। 2020-র মধ্যে পরিবেশ বিষয়ক এমন শপথ নিতে হবে যে তার পরবর্তী 5 বছরেও যাতে
আরো লক্ষ্যমাত্রা পূরণ করা যায়। এবং প্যারিস এগ্রিমেন্টে আশা করা হয়েছে 2020 মধ্যে যে $100 বিলিয়ন আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে ডেভেলপিং কান্ট্রিগুলোকে সমস্ত এই পরিবেশ রক্ষার জন্য, এবং 2025 মধ্যে এ বিষয়ে মহান লক্ষ্যমাত্রা নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় যে পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছিল প্যারিস এগ্রিমেন্টে তার ফল বলা যেতে পারে। 1997-তে জাপানে তৃতীয় সিপি যে এগ্রিমেন্ট হয়েছিল তাকে কিয়োটো প্রোটোকল বলে, যার গুরুত্ব কি না প্রথম বলা হয়েছিল রাষ্ট্রগুলি দূষণ নির্গমনে লক্ষ্যমাত্রা স্থির করবে। 11তে সিওপি যখন 17 হলো তখন আগেরটাতে কিয়োটোতে চীন ভারতকে বাদ দেওয়া হয়েছিল, আমেরিকাও চলে গিয়েছিল, কিন্তু এরা অন্তর্ভুক্তি হলো। ভারত প্যারিস ক্লাইমেট আর এগ্রিমেন্ট কমিটমেন্টকে লক্ষ্যমাত্রা স্থির করেছে এবং বিষাক্ত গ্যাস নির্গমন প্রায় 35% হ্রাসের ব্যবস্থা করছে। যানবাহন কলকারখানা থেকে যাতে ধোঁয়া কম নির্গত হয় তার জন্য সরকারি তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত এখন জ্বালানি 40% ভারতের নন ফসিল ফুয়েল ফোর্স এখন অনেক ইলেকট্রিক বাস চালু হয়েছে যেটা ব্যাটারিতে চলছে। ভারত রিনিউয়েবল এনার্জির উপরে অধিক গুরুত্ব দিচ্ছে, সৌরশক্তি উৎপাদনে সাফল্য পেয়েছে এবং দূষণ প্রতিরোধে যে নির্দেশকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে প্রভিশন অফ ইউএনএফসিসিসি এবং প্যারিস এগ্রিমেন্ট। এবং বলা হচ্ছে যে সব দেশকে নিজের দায়িত্বে দ্রুত দূষণ মুক্ত করতে হবে এই পরিবেশকে। তাহলে আমরা যদি গোটা এই যে আলোচনাটায় আমরা কি দেখলাম, ভীষণ টেকনিক্যাল বিষয়গুলো। এই কারণেই এটা কিন্তু গ্লোবাল এনভায়রনমেন্ট কথাটা রাখা হয়নি, বা এটার নাম হতে পারতো গ্লোবালাইজেশন এন্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ এই যে বিশ্বজুড়ে এই যে বিশ্বায়ন বলতে আমি কি বলেছিলাম, কেবলমাত্র অর্থনৈতিক বিশ্বায়ন নয়, সাংস্কৃতিক বিশ্বায়ন এবং সামাজিক বিশ্বায়ন, মানুষের সঙ্গে এই যে জ্ঞানের যে আদান প্রদান, তথ্য প্রযুক্তির যে বিশ্বায়ন যা মানুষকে এখন অনেক কাছে এনে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে কনস্ট্যান্ট আদান প্রদান হচ্ছে। সত্যি যদি এখনকার জেনারেশনকে সচেতন করে তোলা যেত, তাহলে যেই সময় এই সমস্ত ইয়াঙ্গার জেনারেশন তারা দেখবেন সব সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, তারা সেখানে ডুবে থাকে, তারা ইউটিউবে ডুবে থাকে, তারা সব সময় আপনি বাসে উঠে দেখবেন, রাস্তায় বেরোলে দেখবেন সব সময় নজর হচ্ছে এই মোবাইলের দিকে, যার জন্য মানুষের সঙ্গে মানুষের যে একটা ভাবের আদান প্রদান। এখন শুভ নববর্ষ যদি ফোনে বলি কিরে তুই তো জানালি না আমাকে, বা তুমি তো আমাকে নববর্ষ জানালে না, তাহলে কি আমি টেক্সট করে দিয়েছি, এখন টেক্সট। অর্থাৎ আমি তো এটা দায় সেরেছি, আমি এখন আর বাড়িতে যাতায়াত নেই, এখন আর মিষ্টির বাক্স নিয়ে, এই মিষ্টির বাক্সটা শুধু মিষ্টি নিয়ে যাতায়াত নেই, যে এতে মানুষের সঙ্গে আত্মীয় পরিজনের সঙ্গে এই যে যোগাযোগটা, সেই যোগাযোগটাকে আরো মজবুত করা। কিন্তু এখন মানুষ এত আইসোলেটেড হয়ে গেছে যে হয়তো একটু দূর সম্পর্কের যারা, কে কবে মারা যাচ্ছে, ও অমুক সময় অমুকে মারা গেছে, তার পরম নিকট আত্মীয় মারা গেল, তারই আমি তো জানি না, আর সেও কিন্তু আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি, কারণ সে মনে করছে যে আমি তো সাফিসিয়েন্ট, আমি আবার এইটা নিয়ে
কিন্তু যেমন সুখেরও যেমন শেয়ার করা যায়, দুঃখেরও শেয়ার করা। তাহলে এই যে যদি সরকারের পক্ষ থেকে, যেমন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমানে টিভিতে বিজ্ঞাপন দেওয়া হতে থাকে যে মতদান করুন, ভোট দিন, নানান রকম সুন্দর সুন্দর গানের মাধ্যমে, তেমনি যদি নিরন্তর টিভিতে সম্প্রচার করা হয়, তেমনি যদি এই যে মোবাইলেও দেখবেন ইলেকশন কমিশনের অনেক মেসেজ এসছে, এগুলো যদি সমানে টেক্সট করা হতে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে একেবারে গ্রাসরুট লেভেলের মানুষ এই বিষয়ে সচেতন হবে। মানুষ তার যে পরিবেশ, যে যেখানে বাস করে, কেউ যদি একটা ছোট কুড়ি ঘরেও বাস করে, সে সেই কুড়ি ঘরের চারপাশে সে দুটো ফলের গাছ লাগাবে, সবজির গাছ লাগাবে। অনেক মানুষকেই দেখা যায় যে তার সারাটা দিন সে যারা অবসর গ্রহণের পর গার্ডেনিং এ কাটাচ্ছে। এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, এইটা সব মানুষ এটা কিন্তু বুঝতে পারে না। কিন্তু পরিবেশ এত গুরুত্বপূর্ণ, যার জন্য যদি 2000, অনেকে সায়েন্টিস্টরা টার্গেট দিচ্ছেন 2030-এর মধ্যে আমাদের বিশ্বের উষ্ণায়ন কোন লেভেলে যাবে। ডাক্তাররা বলছেন 40-এর পরেই, 40 ডিগ্রির পরে যদি এমন টেম্পারেচার হয় এবং সেখানে যদি মানুষ বেশি দিন থাকে, তবে কিন্তু মানুষের হার্ট অ্যাটাক হবে। তাহলে এই যে এই কারণে সরকারকে সচেতন হতে হবে, আইন করতে হবে, মানুষের মধ্যে প্রচার করতে হবে। আপনারা ভোট নিয়ে এত প্রচার করেন, আপনারা কেন পরিবেশ রক্ষার জন্য প্রচার করেন না? রাষ্ট্রপুঞ্জের পক্ষে তো আর সারা পৃথিবী জুড়ে দেশে দেশে করা সম্ভব নয়। তার জন্য রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে বিভিন্ন রিজিওনাল স্তরে, রাষ্ট্র স্তরে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে এবং রাষ্ট্রকেও বলা হয়েছে তোমরা কমিট করো। কিন্তু রাষ্ট্র যদি সেইটাকে তারা যদি গুরুত্বের সঙ্গে বিচার না করে, তাহলে কিন্তু পরিবেশকে আমরা বাঁচাতে পারবো না। কাজে যতই রাষ্ট্রপুঞ্জ, এই রায়ো সামিট, তার আগে স্টকহোম কনফারেন্স, এই যে প্যারিস এগ্রিমেন্ট অফ এনভায়রনমেন্ট, এই যে এগুলো যত এই সমস্ত টেকনিক্যাল যে সমস্ত কাজ আন্তর্জাতিক স্তরে হয়েছে, তার জন্যই এটার নাম দেওয়া হয়েছে গ্লোবাল পলিটিক্স অফ এনভায়রনমেন্ট। আজকে দুবাইতে প্রচন্ড বৃষ্টি, ভাবতে পারেন দুবাই হচ্ছে মরুভূমির দেশ। কিছুদিন আগে রাজস্থানে প্রচন্ড বৃষ্টি হলো, যেগুলো সমস্ত অ্যাবনর্মাল ঘটনাগুলো হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, সেখানে তো ভীষণ নাতিশীতোষ্ণ, সেখানে কেন এরকম হচ্ছে? সুজলা সুফলা শস্য শ্যামলা, কিন্তু সেই যে সুজলা সুফলা বিষয়, সেইটা ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। কাজে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্কুল কলেজের স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তারা এই বিষয়ে যদি, যেমন নিরক্ষরতা দূরীকরণ একটা প্রোগ্রাম হতো স্কুলে হয়, সেখানে ছোট ছোট স্লামে গিয়ে মানুষ তাদেরকে শেখায়, পড়াশোনা শেখায়, তাদেরকে যে কি করে হস্তাক্ষর করতে হয়। এইভাবে যদি বুথ স্তর থেকে এই এনভায়রনমেন্ট রক্ষার বিষয়টা যদি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রিজিয়নে যদি সারা বিশ্ব জুড়ে চিন্তা করা হয়, তবে কিন্তু যে আন্টার্কটিকা শেষ হয়ে যাচ্ছে, আর আন্টার্কটিকা শেষ হওয়া মানে কিন্তু মানে এই মেরু অঞ্চল শেষ হওয়া মানে কিন্তু সারা পৃথিবীর একটা বিরাট একটা কিন্তু অ্যালার্মিং। এই কারণে এটাকে গ্লোবাল পলিটিক্স অফ এনভায়রনমেন্ট। পলিটিক্স দিয়ে, শুধু পলিটিক্স দিয়ে হবে না, এটাকে সংস্কৃতির সঙ্গে একেবারে আত্মীকরণ করতে হবে। যদি এটাকে এরকম ভাবে বলা হতো যে কালচারাল পলিটিক্স,
বা হিউম্যান পলিটিক্স, তবে হয়তো সত্যি এটা মানুষের জন্য এই পলিটিক্সটার ভীষণ দরকার। এই বলে ধন্যবাদ।